হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে শিখোর আজকের এই ভিডিওতে আমরা দেখব স্প্যানিং ট্রি এবং টপোলজিক্যাল সর্ট। তাহলে ভিডিওটা শুরু করি। এখানে স্প্যানিং ট্রির একটা ডেফিনিশন দেওয়া আছে, আমরা পড়ে নিব। আমি আমার মতো করে যদি একটু বলি, স্প্যানিং ট্রি হচ্ছে একটা ট্রি, যেই ট্রির মধ্যে একটা গ্রাফের সবগুলা নোড ইনক্লুড থাকবে মিনিমাম নাম্বার অফ এজের সাহায্যে। তো একটা ট্রির মধ্যে এজ থাকে হচ্ছে n-1টা, স্প্যানিং ট্রির মধ্যেও আমার এজ থাকবে হচ্ছে n-1টা। এটা একটু মাথায় রাখবো। তাহলে আমরা শুরু করি, দেখি কিভাবে আমাদের স্প্যানিং ট্রিটা বের করতে হয়। এখানে একটা গ্রাফ দেওয়া আছে এবং আমাকে কোশ্চেনে বলছে যে এই গ্রাফ থেকে আমাকে স্প্যানিং ট্রিটা বের করে দেখাও। তাহলে যখনই আমাকে কোশ্চেনে এরকম বলবে যে আমাকে একটা গ্রাফ থেকে স্প্যানিং ট্রি বের করে দেখাও, তখনই আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে স্প্যানিং ট্রি বের করতে হলে আমাকে অবশ্যই বিএফএস ইউজ করতে হবে। এবং বিএফএস যখন আমরা ইউজ করব, তখন যদি কোশ্চেনে কোনো সোর্স নোট দেওয়া না থাকে, তাহলে একটা সোর্স নোট আমরা ধরে নিব। আচ্ছা, তাহলে করি আমরা কিভাবে বিএফএস এর সাহায্যে স্প্যানিং ট্রি বের করতে হয়। সবই সেম, জাস্ট একটা এক্সট্রা জিনিস আমাকে এখানে ট্র্যাক রাখতে হবে। তাহলে আমি একটা অ্যারে বানাইলাম এখানে ফার্স্টে। আচ্ছা, তো প্রথমে আমি সোর্স নোড যেহেতু এ কে ধরছি, তাহলে আমার ফার্স্টে এখানে এ বসে যাবে। তাহলে আমি এটাকে বসাই দিলাম এবং রেজাল্টে হচ্ছে এটা জাস্ট, এখানে রেজাল্ট লেখার দরকার নাই, বাট তারপর দেখা বোঝানোর জন্য এ লিখলাম। তারপরে আমরা কি করছিলাম এখানে, যে এ নোডের যেই অ্যাডজেসেন্ট ভার্টিসেস গুলো ছিল সেগুলোকে আমরা বসাইছিলাম যখন আমার এটা প্রিন্ট হয়ে গেছে। তাহলে এর অ্যাডজেসেন্ট ভার্টিসেস গুলো হচ্ছে সি এবং ই, বসায় ফেলছি। তো এখানে আমি বলছি যে একটা এক্সট্রা জিনিস আমাকে ট্র্যাক রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমার প্যারেন্ট নোট। তাহলে আমি এই পাশে যদি লিখি প্যারেন্ট, উপরেই আমরা লিখবো প্যারেন্ট। তাহলে আমাকে এখন কি করতে হবে, একটা নোডের প্যারেন্ট নোটটা কি সেটা আমাকে ট্র্যাক রাখতে হবে। এটা কিভাবে রাখবো আমরা সাপোজ সোর্স নোডে আছে, তো সোর্স নোডের কোনো ধরনের প্যারেন্ট নাই, এটা হলো সবসময়ই সেম। সোর্স নোডের কখনো কোনো প্যারেন্ট থাকে না। যদি কেউ ট্রির ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে যে রুট নোডের কোনো কিন্তু প্যারেন্ট নাই, রুট নোড যেটা ছিল তার কিন্তু কোনো ধরনের প্যারেন্ট থাকে না। আচ্ছা, তাহলে সোর্স নোডের কোনো প্যারেন্ট নাই, কিন্তু আমি যখন সোর্স নোড থেকে সিতে এবং ইতে গেলাম, তখন কিন্তু তাদের প্যারেন্ট আছে, অর্থাৎ সি নোডের এবং ই নোডের কিন্তু প্যারেন্ট আছে। তাহলে সি নোড এবং ই নোডের প্যারেন্ট কে হবে? যে নোড থেকে সি আর ই আসছে। কোন নোড থেকে আসছে? এ নোড থেকে আসছে। তাহলে আমি বলতে পারি যে সি নোডের প্যারেন্ট হচ্ছে এ এবং ই নোডের প্যারেন্ট হচ্ছে এ। মোট কথা হচ্ছে আমি জাস্ট যে নোড থেকে আসছে সেই নোডটাকে আমি ট্র্যাক রাখবো উপরে। ওকে, এখন হচ্ছে সি এর কাজ করব। তো সি এর কোনো অ্যাডজেসেন্ট ভার্টিসিস আছে? আনভিজিটেড নাই, এই জন্য সি প্রিন্ট হয়ে গেল। তারপরে ই এর কোনো অ্যাডজেসেন্ট ভার্টিসিস আছে? আনভিজিটেড, হ্যাঁ আছে, ডি এবং বি। তাহলে ডি এবং বি বসাই দিলাম। ওকে, এখন ডি আর বি এর প্যারেন্ট কে হবে? ই হবে, কারণ কি ডিও আসছে ই থেকে, বিও আসছে ই থেকে। তাহলে আমি জাস্ট এখানে ই আর ই বসাই দিলাম। ওকে, তাহলে এখন জাস্ট আমাকে ট্রিটা ড্র করতে হবে। এই যেই অ্যারেটা আছে, এই অ্যারেটা দেখে আমাকে ট্রি ড্র করতে হবে, তাহলেই আমার স্প্যানিং ট্রি হয়ে যাবে। তাহলে আমরা করে ফেলি। তো ফার্স্টে হচ্ছে এ নোড, কারণ এ নোডের কোনো প্যারেন্ট নাই। তারপরে হচ্ছে সি, সি এর প্যারেন্ট হচ্ছে এ, তো সি এর প্যারেন্ট হচ্ছে এ, আমি বসাই দিলাম। এখানে ডিবি হবে। আচ্ছা, তো সি এর প্যারেন্ট হচ্ছে এ, বসাই দিলাম। তারপরে ই এর প্যারেন্ট হচ্ছে এ, তো এখানে আসবে ই এর প্যারেন্ট হবে এ। তারপরে আছে আছে হচ্ছে কি আমার বি, তাহলে সরি ডি, তো ডি এর প্যারেন্ট কে? ই, তো তাহলে আমি ডি এর প্যারেন্ট ই বসাই দিলাম। এই যে ডি, এখানে হচ্ছে ই এর ডি এর প্যারেন্ট হচ্ছে ই, লিখে বসাই দিলাম। ওকে, তারপরে হচ্ছে বি, তো বি এর প্যারেন্ট কে? বি এর প্যারেন্ট হচ্ছে ই, তাহলে এখানে বি নোটটা বসাইলাম এবং বি এর প্যারেন্ট যেহেতু ই, তো আমি ই এর সাথে এটাকে কানেক্ট করে দিলাম। এই যে এটাই হচ্ছে আমার মূলত স্প্যানিং ট্রিটা। আমাকে জাস্ট কোশ্চেনে এটাই বের করতে পারলো যে আমাকে স্প্যানিং ট্রিটা ড্র করে দেখা হয়েছে। কিভাবে বুঝবো? n-1 আছে কিনা আর nটা নোড আছে কিনা, অর্থাৎ যে কয়টা গ্রাফে নোড ছিল সেই কয়টা নোড আছে কিনা, তাহলেই বুঝবো যে আমার স্প্যানিং ট্রিটা বের করা হয়ে গেছে। আচ্ছা, আর আরেকটা বিষয়, ট্রির মধ্যে কিন্তু কোনো ধরনের সাইকেল থাকে না। যদি কোনো সাইকেল হয়, যে এরকম কোনো সাইকেল হয়, তার মানে বুঝবো আমার স্প্যানিং ট্রিটা কিন্তু হয় নাই। তাহলে দেখি 1 2 3 4, তো 5টা নোড, এজ থাকবে 4টা, স্বাভাবিক 4টা এজই আছে, তার মানে আমার স্প্যানিং ট্রিটা হইছে। ওকে, তো স্প্যানিং ট্রি আসলে আমরা ঠিক এইভাবেই করব, বিএফএস করব এবং একটা এক্সট্রা জিনিস করব, সেটা হচ্ছে কি একটা প্যারেন্ট নোডকে আমরা ট্র্যাক রাখবো এবং প্যারেন্ট নোডের সাহায্যে আমরা এই ট্রিটা ড্র করে ফেলবো। তাহলেই আমার স্প্যানিং ট্রিটা বের হয়ে যাবে। ঠিক আছে, স্প্যানিং ট্রি নিয়ে এইটুকুই ছিল। এখন হচ্ছে আমরা টপোলজিক্যাল সর্টে চলে যাব।
এখন হচ্ছে আমরা দেখব টপোলজিক্যাল সর্ট কিভাবে করতে হয়। তো টপোলজিক্যাল সর্টের একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে, আমরা এই টপোলজিক্যাল সর্টের ডেফিনেশনটা পড়ে নিব যদি কারো জানতে ইচ্ছা করে টপোলজিক্যাল সর্ট জিনিসটা কি। আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে যাই যে কিভাবে একটা গ্রাফ থেকে আমরা টপোলজিক্যাল সর্ট করব। একটা জিনিস আমি এখানে মাস্ট বলতে চাই, সেটা হচ্ছে কি টপোলজিক্যাল সর্ট করতে হইলে মাস্ট বি গ্রাফটাকে ট্যাগ হইতে হবে, অর্থাৎ ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ডিরেক্টেড মানে অর্থাৎ ডিরেকশন থাকতে হবে মাস্ট। অ্যাসাইক্লিক মানে সেখানে কোনো ধরনের সাইকেল হওয়া যাবে না, অর্থাৎ যদি সাপোজ ডিরেক্টেড, তো এইরকম আমি একটা গ্রাফ বানাইলাম, এটা কিন্তু একটা সাইকেল আছে, এখান থেকে এখানে গেলাম, তারপরে হচ্ছে এইখানে গেলাম, তারপরে আবার এখানে আসতে পারতেছি, তার মানে এর মধ্যে একটা সাইকেল আছে। তো তার এই গ্রাফের মধ্যে আমি টপোলজিক্যাল সর্ট করতে পারবো না। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবো যে আমাকে টপোলজিক্যাল সর্ট করতে হলে অবশ্যই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হইতে হবে, যদি না হয় তাহলে টপোলজিক্যাল সর্ট করা সম্ভব না। এই গ্রাফটার মধ্যে আমাকে টপোলজিক্যাল সর্ট করতে বলছে, তাহলে আমরা কিভাবে করব টপোলজিক্যাল সর্ট? যখনই কোশ্চেনে টপোলজিক্যাল সর্ট করতে বলবে তখনই আমরা মনে মনে ভেবে নিব যে আমাকে এই গ্রাফের মধ্যে ডিএফএস ইউজ করতে হবে। ডিএফএসটা কিভাবে? ডিএফএস উইথ টাইম ভেরিয়েবল, উইথ টাইম ভেরিয়েবল, অর্থাৎ টাইম ভেরিয়েবল আমরা যেভাবে করছিলাম আগের ভিডিওটা ছিল, যেভাবে আমরা টাইমকে ট্র্যাক রাখছিলাম, ঠিক একইভাবে আমাকে এই গ্রাফের মধ্যে টাইম ভেরিয়েবলের সাহায্যে ডিএফএসটা ইউজ করতে হবে। টোটালি আমাকে নোট বসায় করতে হবে না, আমরা নর্মালি এটা করতে পারবো, চোখের দেখাই বুঝতে পারবো। তো দেখি এটা কিভাবে করতে হয়, একবার দেখলেই বুঝতে পারবো। তো প্রথমেই এখানে তো কোশ্চেনের সোর্স নোট বলে দেয়নি, তো আমরা একটা সোর্স নোট ধরে নেব যদি কোশ্চেনে না বলে। সোর্স নোট আমি ধরতেছি হচ্ছে 1কে। তাহলে করি, ফার্স্টে হচ্ছে এই যে 1টা দেওয়া আছে, এই 1 থেকেই করব। আচ্ছা, তাহলে ডিএফএস চালাই আমরা টাইম ভেরিয়েবলের সাহায্যে। তো ফার্স্টে হচ্ছে 1, তারপরে হচ্ছে আমার 2, এখানে গেলাম 3, এরপরে আর কি কোথাও যাওয়ার জায়গা আছে? এখান থেকে নাই, তার মানে এটা হবে হচ্ছে আমার 4। এরপরে ব্যাকে আসলাম, ব্যাকে এসে দেখতে পাচ্ছি নিচে যাওয়ার জায়গা আছে, যে ডিরেকশন আছে, এটা হচ্ছে 5। এখানে দেখতেছি আরেকটা ডিরেকশন আছে, এটা হচ্ছে আমার 6। এরপরে কি আর কোথাও যাওয়ার জায়গা আছে? নাই, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 7। এরপরে ব্যাকে আসলাম, এরপরে দেখতে পারতেছি যে এটা অলরেডি ভিজিটেড, তার মানে এখানে যাওয়া যাবে না, এটা হয়ে যাবে হচ্ছে তখন 8। উপরে গেলাম 9, কারণ যেখান থেকে আসছি আমরা সেখানে আমাকে ব্যাক যেতে হবে 9, আর এটা হচ্ছে আমার 10। এই হচ্ছে আমার ডিএফএস উইথ টাইম ভেরিয়েবল আমি করে ফেলছি। আমি এখন সবগুলোতে টাইম, ডিসকভারি টাইম এবং ফিনিশ টাইম আমি লিখে ফেলছি। এখন কিভাবে আমরা সর্টটা করব, অর্থাৎ রেজাল্ট আমরা কিভাবে লিখব? আচ্ছা, এখানে আমি লিখে দিই একদম একটা নোট আকারে, সেটা হচ্ছে যার ফিনিশ টাইম বেশি সে আগে বসবে। অর্থাৎ এখানে আমরা এই যে টাইমগুলো আছে, এই টাইমগুলোকে দেখব যে কার ফিনিশ টাইম সব থেকে বেশি। যার ফিনিশ টাইম সব থেকে বেশি সেই নোটটাই আমার রেজাল্টে সবার আগে বসবে। এইভাবে আস্তে আস্তে আমাকে বসাইতে হবে। তো আমরা দেখি কিভাবে করতে হয়। ফার্স্টে ফিনিশ টাইম সব থেকে বেশি কার? এই পাঁচটা নোডের মধ্যে 10-এর বা 10 আছে এখানে, তো 1 নোডের, তো আমি এখানে 1 লিখলাম। তারপরে কার? 2, তো আমি এখানে 2 বসাইলাম। তারপরে কার? এখানে এটা হচ্ছে আমার 8, তাহলে 4, তারপরে হচ্ছে 7, 5, তারপরে হচ্ছে আমার এখানে 3 আছে, তো এটা হচ্ছে আমার 3 বসে যাবে এখানে। আচ্ছা, আরেকবার বলি, যার ফিনিশ টাইম বেশি সে আগে বসবে। এখানে ফিনিশ টাইম কার বেশি? এখানে ফিনিশ টাইম 10-এর বেশি, এই যে 10-এর কিন্তু ফিনিশ টাইম বেশি, তার জন্য এখানে সবার আগে 10-এর আন্ডারে যে নোটটা আছে সেই নোটটা বসছে 1। তারপরে ফিনিশ টাইম কার বেশি? এই 4টার মধ্যে 9-এর, অর্থাৎ এখানে 9 আছে, অর্থাৎ 2 নম্বর নোট বা সেকেন্ড নোট যেটা আছে সেটার ফিনিশ টাইম বেশি, তার জন্য এখানে সেকেন্ড যেই নাম্বার নোটটা আছে সেটা বসে গেছে। তারপরে দেখবো কার ফিনিশ টাইম বেশি, এখানে দেখতে পাচ্ছি 4 নাম্বার যে নোটটা আছে সেই নোটের ফিনিশ টাইমটা বেশি, তার জন্য এখানে আমার নাম্বার 4 যে নোটটা আছে সেটা বসে গেছে। তারপরে আমার ফিনিশ টাইম বেশি হচ্ছে 7-এর, এই জন্য 5 বসছে। তারপরে হচ্ছে সবার লাস্টে আছে হচ্ছে 3 আছে, তার জন্য এখানে আমার 3 বসে গেছে। এটাই হচ্ছে আমার টপোলজিক্যাল সর্ট। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে ইন ডিগ্রি সাহায্যে কিন্তু আমরা টপোলজিক্যাল সর্ট বের করতে পারি, ইন ডিগ্রির সাহায্যে। এটা কিভাবে করতে হয়? এটাই হচ্ছে খুবই ইজি একটা ওয়ে। ইন ডিগ্রিটা করতে গেলে একটু বড় হয়, তো সেটা একটু দেখাই দিই আমি।
করতে হবে কি প্রত্যেকটা নোডের ইন ডিগ্রি বের করতে হবে। তাহলে প্রত্যেকটা নোডে যদি আমি ইন ডিগ্রি বের করি, ইন ডিগ্রি আমি জাস্ট ইন লিখতেছি, 1 হবে হচ্ছে 0, কারণ কি কোনো নোড ইন হইতেছে না। ইন হচ্ছে 2, আমার 1 হবে, ইন হচ্ছে 3 হবে, আমি দেখতে পাচ্ছি 2, ইন 4 হবে হচ্ছে 2, ইন 5 হবে 1 লিখছি। আমার ইন ডিগ্রি করা এই গ্রাফের ইন ডিগ্রি বের করলাম। তারপর আমি দেখব যে কার ইন ডিগ্রি 0, এইখানে এই 5টার মধ্যে কার ইন ডিগ্রি 0 আছে। এই যে আমি দেখতে পারতেছি 1 নম্বর নোডের ইন ডিগ্রি 0, তার জন্য আমি কি করব, রেজাল্টে 1 বসায় দিব। এখন যখন আমি 1টা বসায় দিছি, তখন কি করব, আমি এই 1 নোডটাকে ডিলিট করে দিব এবং 1 এর আন্ডারে যতগুলো এজ আছে সেগুলোকে ডিলিট করে দিব। তো যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার এই যে এইরকম একটা গ্রাফ আসে। এখন সেম প্রসেস আমি আবার ইন ডিগ্রি বের করব। তো এখন যদি আমি এই গ্রাফের ইন ডিগ্রিটা বের করি, তখন দেখব যে আমার ইন 2 আসতেছে হচ্ছে 0, তারপর ইন কত করব, 3 আসতেছে হচ্ছে আমার 2, ইন 4 আসতেছে হচ্ছে 1, ইন 5 আসতেছে হচ্ছে 1। এখন আবারও চেক করব যে কার 0 আছে। এখানে দেখতে পারতেছি আমার 2 এর 0 আছে, তার জন্য রেজাল্টে এখানে 2 বসে গেছে। তারপরে যখনই 2টা বসে গেল তখন কি করব, এই 2টাকে ডিলিট করে দেব, করে দিলাম। এখন কি আছে, আমার এই একটা গ্রাফ আছে, এই যে এরকম গ্রাফ। তো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের মধ্যে এখন ইন ডিগ্রি 0 কার, চোখের দেখায় বলতে পারতেছি 4 এর, তার জন্য কি হবে, এখানে 4 বসে গেছে। তো এই যখনই 4টা বসে গেল তখনই আমি এইটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমার এখানে থাকতেছে 3 আর 5। তো আমি চাইলে এখানে 5 3ও বসাইতে পারি অথবা 3 5ও বসাইতে পারি, যেটা আমার মনে চাবে বসাইতে পারি, কোনো সমস্যা হবে না, দুইটাই কারেক্ট। তো আমি এখানে 3 5 বসাইলাম। তাহলে এই যে যখন আমি সবগুলো বসাই দিলাম তখনই আমার টপোলজিক্যাল সর্টটা হয়ে গেছে, সেম অ্যান্সার আসছে। এই যে এখানে দেখি, এই যে এখানেও যে 1 2 4 5 3, এখানেও আসছে 1 2 4। আচ্ছা, এখানে তো আমরা চাইলে 3 5 আসছে, তো এখানে আমি কিছু না করে 5 3 বসাই দিলাম, সেম অ্যান্সারই আসছে। কেউ যদি 3 5ও লেখে তারটাও কারেক্ট, কেউ যদি 5 3 লেখে তারটাও কারেক্ট। এখানেও কিন্তু সেম, কেউ যদি 3 5 লেখে তারটাও কারেক্ট, কেউ যদি 5 3 লেখে তারটাও কারেক্ট। ওকে, তো এটাই ছিল টপোলজিক্যাল সর্ট। আরেকটা জিনিস বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ ভি প্লাস ই। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।